নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা নিউটনের প্রথম সূত্র জড়তা এবং স্থিতিজড়তা ও গতি জড়তা সম্পর্কে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা পঞ্চম পৃষ্ঠার নিউটনের প্রথম সূত্র শেষ করেছি। এবার আমরা নিউটনের দ্বিতীয় সূত্র শুরু করব। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা না হলে বস্তুর গতি কেমন হবে সেটি নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে। তোমরা দেখবে বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুর গতি কেমন হয় সেটি নিউটনের দ্বিতীয় সূত্রে ব্যাখ্যা করা হবে। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ না করি বস্তুর গতি কেমন হয় এটা প্রথমে আমরা জানলাম প্রথম সূত্র থেকে। কিন্তু দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা বস্তুর উপর বল প্রয়োগ করব, করে বস্তুর গতি কেমন হবে সেটি আমরা জানবো। আর এটি নিউটনের দ্বিতীয় সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। আগের শ্রেণীতে তোমরা জেনেছো বেগের পরিবর্তন করতে হলে সেখানে বল প্রয়োগ করতে হয়। আমরা কিছু জিনিস হাইলাইট করে দিব। এক্ষেত্রে যদি আমরা বেগের পরিবর্তন করি বা করতে চাই সেক্ষেত্রে আমরা বল প্রয়োগ করতে হবে। তো নিউটনের প্রথম সূত্র সেই বিষয়টি আবার নিশ্চিত করেছেন। প্রথম সূত্রে কিন্তু বলের বৈজ্ঞানিক সংজ্ঞা কি কি কিংবা কিভাবে বল পরিমাপ করতে হয় সে সম্পর্কে কিছু বলা হয়নি। বল পরিমাপের পদ্ধতি পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। এটি হচ্ছে এমসিকিউতে আসতে পারে যে বল প্রয়োগের পরিমাপের পদ্ধতি পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। নিউটনের দ্বিতীয় সূত্রটি জানার আগে আমরা নতুন একটি রাশি সম্পর্কে আমরা পরিচিত হব, সেটি হচ্ছে ভরবেগ। এই ভরবেগ বিষয়টি অনেক ইম্পর্টেন্ট, এটি বোঝার বিষয় রয়েছে। তার নামের মধ্যে আমরা দেখি বর এবং বেগ, অর্থাৎ বর এবং বেগের সমন্বয়ে ভরবেগ। আগেই বলে রাখছি, যদি কেউ বাইসাইকেলে করে 1 মিটার সেকেন্ড ইনভার্স বেগে বা 1 মিটার পার সেকেন্ড যেটি বলো তোমার দিকে আসে, তাহলে তুমি ইচ্ছে করলেই তার সাইকেলের হ্যান্ডেল লে হাত রেখে সেটাকে থামিয়ে দিতে পারবে। কিন্তু কেউ যদি 1 মিটার সেকেন্ড ইনভার্স ব্যাগে একটা গাড়ি চালিয়ে নিয়ে আসে, তুমি কিন্তু তাহলে হাত দিয়ে ধরে গাড়িটি থামাতে পারবে না। যদিও সাইকেল আর গাড়ি দুটোই কিন্তু ঠিক একই ব্যাগে, অর্থাৎ 1 মিটার সেকেন্ড ইনভার্স ব্যাগে তোমার দিকে আসছিল। দুটির পার্থক্যটা আসলে ভরের। বেগ যদিও এক, বাট ভরের পার্থক্য রয়েছে। সাইকেল যেমন কম ভরের বা হালকা একটি বস্তু, গাড়ি মোটেও তা নয়, সেটি অনেক বেশি ভরের একটা বস্তু। অর্থাৎ বল প্রয়োগ করে গতির পরিবর্তন করার বেলায় বেগের পাশাপাশি ভর কম বা বেশি হওয়া একটি ব্যাপার আছে। আর এটি হচ্ছে ভরবেগের মূল বক্তব্য। যদি কেউ একটি ছোট পাথর 1 মিটার সেকেন্ড ব্যার্স ব্যাগে তোমার দিকে ছুঁড়ে দেয়, তুমি খুব সহজেই সেই পাথরটাকে ধরে ফেলতে পারবে। এবার যদি সে একটা গুলতি দিয়ে সে একই পাথর তোমার দিকে 100 মিটার সেকেন্ড ব্যার্স ব্যাগে যদি তোমার দিকে ছোড়ে, তাহলে তুমি নিশ্চয়ই সেটি ধরার সাহস করবে না। এক্ষেত্রে নোট করো যে পাথরের নরমাল পাথরের বেগ ছিল 1 মিটার সেকেন্ড ইনভার্স, আর গুলতি দিয়ে ছোড়া পাথরের বেগ ছিল, সরি, নরমাল ছোড়া পাথরের বেগ ছিল 1 মিটার সেকেন্ড ইনভার্স এবং গুলতি দিয়ে ছোড়া পাথরের বেগ ছিল 100 মিটার সেকেন্ড ইনভার্স। এই এই নোটটি তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। যদিও দুটির একই পাথর এবং তাদের একই ভর, কিন্তু দুই ক্ষেত্রে পাথরটি একই ব্যাগে গতিশীল নয়। এক ক্ষেত্রে 1 মিটার সেকেন্ড ইনভার্স, অন্য ক্ষেত্রে 100 মিটার সেকেন্ড ইনভার্স। বোঝা যাচ্ছে পার্থক্যটা এক্ষেত্রে ব্যাগের। অর্থাৎ বল প্রয়োগ করে গতি পরিবর্তন করার বেলায় ভরের পাশাপাশি এখানে বেগ কম বা বেশি হওয়ার একটি ব্যাপারও আছে। তোমরা তোমাদের বইতে এরকম করে মার্ক করে রাখতে পারো। বিষয়টি তোমাদের অনুশীলনী পাঠের জন্য প্রয়োজন হতে পারে।
আচ্ছা, এক্ষেত্রে ২ টি উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি যে বল প্রয়োগ করে বস্তুর পরিবর্তন, বস্তুর ভর এবং বস্তুর বেগ ২ টির উপরই নির্ভর করে। এই জিনিসটি নোট করো। সে কারণে ভর এবং বেগের সমন্বয়ে একটি নতুন রাশি প্রয়োজন হয়। আর তার নাম হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম। এটি আসলে ভর এবং বেগের গুণফল। তোমাদের ধারণা হতে পারে যেহেতু ভর এবং বেগ নামে ২ টি রাশি রয়েছে, তাই তাদের গুণফল দিয়ে আরেকটি নতুন রাশি সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না। আমরা দৈনন্দিন পরিচিত জীবনের জন্য তোমাদের ধারণাটি সত্যি, কিন্তু তোমরা জেনে অবাক হবে যখন কোনো বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি পৌঁছে যায়, তখন ভরবেগ আর শুধু ভর এবং বেগের গুণফল নয়। শুধু তাই নয়, আলোর কণার অর্থাৎ ফোটনের ভর ০ কিন্তু তার ভরবেগ ০ নয়। এক্ষেত্রে আলোর কণাকে আমরা ফোটন ধরে নেই। এটা নোট করা পরবর্তীতে অধ্যায়ে কাজে লাগতে পারে। উপরের ক্লাসে গিয়ে তোমরা বিষয়টি আরো বিস্তারিত জানবে। তো আপাতত আমরা ভরবেগ বলতে ভর এবং ব্যাগের গুণফল এটি উম ধরেই সামনের দিকে আগাই। ভরবেগ প্রকাশ কিভাবে করা হয় এবং কিভাবে এটি নির্ণয় করা হয় এই বিষয়টি এবার জানব। ভরবেগকে প্রকাশ করা হয় ইংরেজি ভি অক্ষর দিয়ে। ভর এবং বেগ যথাক্রমে এম এবং ভি। এক্ষেত্রে আমরা ভরকে এম দ্বারা এবং বেগকে ভি দ্বারা চিহ্নিত করব। তাহলে পি ইকুয়াল এমভি, এটা হচ্ছে ভরবেগ। এই টোটাল জিনিসটি তোমরা একবারে বক্স করে নিতে পারো। তাহলে আমরা যদি ভরকে এম দ্বারা এবং বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের ভরবেগ হচ্ছে পি ইকুয়াল এমভি এবং ভরবেগের একক পাওয়া যায় ভরের একক কেজি এবং বেগের একক মিটার সেকেন্ড ইনভার্স গুণ করে। অর্থাৎ এক্ষেত্রে এই যে এম এর ভরের এককটা হচ্ছে কেজি এবং এই যে ভি বেগ এর একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে ২ টা গুণ করলে আমরা পাই কেজি মিটার সেকেন্ড ইনভার্স। এটি হচ্ছে ভরবেগের একক। ব্যাগের যেহেতু দিক আছে, আমরা আগেই জেনেছি যে ব্যাগ একটি ভেক্টর বা সদিক রাশি, তাই ভরবেগেরও দিক রয়েছে। বস্তুটির ব্যাগের দিকই হচ্ছে তার ভরবেগের দিক। এবার আসে আমরা একটা উদাহরণ দেখে নিই। আমাদের এই উদাহরণে বলা হয়েছে আগের অনুচ্ছেদে সাইকেল, গাড়ি এবং পাথরের বেগের মান দেওয়া হয়েছিল। ভরের মান দেওয়া হয়নি। যদি সাইকেলের ভর ৭৫ কেজি, গাড়ির ভর ২০০০ কেজি এবং পাথরের ভর ৫ কেজি হয়, তাহলে ৪ টি ক্ষেত্রেই ভরবেগ কত? আমরা আগেই তোমাদেরকে কিছু সংখ্যা নোট করতে বলেছিলাম। ১ মিটার সেকেন্ড ইনভার্স, ১০০ মিটার সেকেন্ড ইনভার্স, এরকম কিছু নোট করতে বলেছিলাম। ঠিক ওই ডাটাগুলো এক্ষেত্রে কাজে লাগিয়ে তোমরা এই উদাহরণটি সমাধান করবে। এক্ষেত্রে দেখো সাইকেলের ভরবেগ নির্ণয় করতে বলছে, গাড়ির ভরবেগ নির্ণয় করতে বলছে এবং পাথরের হাতে ছোড়া এবং গুলতি দিয়ে ছোড়া পাথরের ভরবেগ নির্ণয় করতে বলা হয়েছে। তো ১ম এ আমরা সাইকেলের ভরবেগ দেখি। যে আমরা তোমার বন্ধু তোমার দিকে যে সাইকেল চালিয়ে আসছিল ওইটার বেগ আমরা দেখেছিলাম ১ মিটার সেকেন্ড ইনভার্স। তো এক্ষেত্রে আমরা বেগের মানটা ১ মিটার সেকেন্ড ইনভার্স ধরে নিই। দেখো P1 ইকুয়াল mv, আমরা ভরবেগের সূত্র বসালাম। এক্ষেত্রে m এর মান হচ্ছে ৭৫ কেজি আর v হচ্ছে 1। এক্ষেত্রে আমাদের ভরবেগ হয়েছে ৭৫ কেজি মিটার সেকেন্ড ইনভার্স। এবার আসো আমরা গাড়ির ভরবেগ নির্ণয় করি। এক্ষেত্রে সূত্রটি হচ্ছে mv p equal to mv। তো ঠিক আমরা সূত্রটি প্রয়োগ করার ফলে m এর মান ২০০০ কেজি, এক্ষেত্রে ২০০০ কেজি দেওয়া আছে। এরপর হচ্ছে বেগ ছিল 1 মিটার সেকেন্ড ইনভার্স, সেক্ষেত্রে তাহলে mv এর মান হচ্ছে ২০০০ কেজি মিটার সেকেন্ড ইনভার্স। এবার আসো হাতে ছোড়া গুলতির তে ছোড়া পাথরের ভরবেগ নির্ণয় করব। তো হাতে ছোড়ার ক্ষেত্রে যেহেতু বেগ ছিল ১ মিটার সেকেন্ড ইনভার্স, এক্ষেত্রে আমরা m কে ১ দ্বারা গুণ করব। গুণ করে আমরা ভরবেগ পেলাম 0.005 কেজি মিটার সেকেন্ড ইনভার্স। তোমরা ভাবতে পারো যে এখানে দেওয়া আছে ৫ গ্রাম, কিন্তু এক্ষেত্রে 0.005 কেন? আমরা একে কেজিতে কনভার্ট করে নিলাম। কেজিতে কনভার্ট করার ক্ষেত্রে আমরা ৫ গ্রামকে ১০০০ দিয়ে ভাগ করলাম। তাহলে আমাদের হয়ে গেল কেজিতে কনভার্ট। এরপর হচ্ছে গুলতি দিয়ে ছোড়া পাথরের ভরবেগের ক্ষেত্রে আমরা
বেগটা ধরে নিলাম ১০০। আমি তোমাদেরকে আগেই নোট করতে বলছিলাম যে হাতে ছোড়া পাথরের বেগ ছিল 1 এবং গুলতি দিয়ে ছোড়া পাথরের বেগ ছিল 100। এক্ষেত্রে আমরা এই যে বরকে 100 দিয়ে গুণ করার পরে 0.5 কেজি মিটার সেকেন্ড ইনভার্স পেলাম। এক্ষেত্রে পার্থক্যগুলো কি কি? প্রথম ক্ষেত্রে পার্থক্য হচ্ছে দেখো, ভরের পার্থক্য হয়েছে, পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে ভরটা ছিল ৭৫, এরপর হচ্ছে ২০০০, কিন্তু বেগ, সরি ২০০০, কিন্তু বেগ এক ছিল, এক সেম। এর পরবর্তীতে দেখো ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। এর পরবর্তীতে দেখো ভরবেগ কি সাপেক্ষে পরিবর্তন হয়েছে, যদিও পাথর তার ভর সেম ছিল 0.005, 0.005, কিন্তু তাদের বেগ আলাদা ছিল। প্রথমটার ক্ষেত্রে হাতে ছোড়ার ক্ষেত্রে ১, কিন্তু গুলতি দিয়ে ছোড়ার ক্ষেত্রে ১০০, যার কারণে আমাদের ভরবেগেরও পরিবর্তন হয়ে গেছে। নিউটনের দ্বিতীয় সূত্র বোঝার জন্য আমাদের আরো একটি বিষয় যে সুস্পষ্টভাবে ধারণা নিতে হবে, আর সেটি হচ্ছে পরিবর্তনের হার। ৩টি পরিবর্তন শব্দটির সাথে তোমরা সবাই পরিচিত। যেকোনো একটি রাশির মান যদি বেড়ে যায় কিংবা কমে যায় তাহলে আমরা বলি রাশিটির পরিবর্তন হয়েছে। যেটুকু বেড়েছে কিংবা কমেছে সেটা হচ্ছে পরিবর্তনের মান। কিন্তু দ্রুত পরিবর্তনটি হচ্ছে, সেটা বোঝার কত দ্রুত পরিবর্তনটি হচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা পরিবর্তনের হার কথাটি ব্যবহার করি। ধরা যাক তুমি এবং তোমার বন্ধু সাইকেল চালাতে বের হয়েছো। দুজনেই স্থির অবস্থা থেকে শুরু করে ১০ মিটার সেকেন্ড ইনভার্স বেগে পৌঁছে গেছো। এটি করতে তোমার সময় লেগেছে ২ সেকেন্ড এবং তোমার বন্ধুর লেগেছে 2.5 সেকেন্ড। আমার দাগ দেওয়া এই নোটগুলা তোমরা অবশ্যই দাগ দিয়ে দেবে। আমরা হিসেব না করেই বলে দিতে পারি তোমার বেগের পরিবর্তন হার বেশি, কারণ তুমি কম সময়ে একই বেগে পৌঁছে গেছো। যদি হিসাব করে দেখি তাহলে আমরা একই বিষয়টি দেখতে পারবো। চলো আমরা দেখে নিই দুইটি হিসাব একই রয়েছে কিনা। তোমার বেগের পরিবর্তন, যেহেতু তোমার শেষ বেগ ছিল 10 মিটার সেকেন্ড ইনভার্স এবং তোমার স্থির অবস্থা থেকে শুরু করেছিলে, এজন্য আমরা 10 থেকে ০ বিয়োগ করলাম। এরপর যেহেতু তোমার সময় লেগেছিল ২ সেকেন্ড, আমরা ২ সেকেন্ড দিয়ে ভাগ করলাম। ভাগ করার পরে আমরা পেয়ে গেছি 5 মিটার সেকেন্ড ইনভার্স 2। বেগের পরিবর্তন মানে b ডিভাইডেড বাই 2, এই সূত্রটি আমরা ইউজ করেছি। তাহলে আমরা পেয়ে গেছি 5 মিটার সেকেন্ড ইনভার্স 2। তোমার বন্ধুর বেগের পরিবর্তনের হার, যেহেতু তোমার বন্ধুরও শেষ বেগ ছিল 10 মিটার সেকেন্ড ইনভার্স এবং আদি বেগ ছিল 0, তাহলে সেজন্য আমরা 10 থেকে 0 বিয়োগ করলাম। এবং যেহেতু তোমার বন্ধুর 10 মিনিট সেকেন্ড ইনভার্স বেগে পৌঁছাতে সময় লেগেছিল 2.5 সেকেন্ড, এর জন্য আমরা 2.5 সেকেন্ড দিয়ে ভাগ করলাম। ভাগ করার পরে আমাদের হিসেব করে দেখলাম যে তোমার বন্ধুর পরিবর্তনের হার এসেছে, বেগের পরিবর্তন হার আছে 4 মিটার সেকেন্ড ইনভার্স 2। হিসেব করে আমরা একই উত্তর পেয়েছি। ধরা যাক আবার তুমি এবং তোমার বন্ধু সাইকেল চালাতে বের হয়েছে। এবারও দুজনে স্থির অবস্থা থেকে শুরু করে ৫ সেকেন্ড সাইকেল চালিয়ে দেখেছো তোমার বেগ ২০ মিটার সেকেন্ড ইনভার্স এবং তোমার বন্ধুর বেগ 25 মিটার সেকেন্ড ইনভার্স। প্রথম ক্ষেত্রে আমরা বেগ সেম রেখেছি, কিন্তু সময়টা চেঞ্জ ছিল। এখানে সময়টা সেম কিন্তু বেগটা ভিন্ন। দেখো এখানে 5 সেকেন্ড সময় লেগেছিল, তোমার বেগ পরিবর্তন হয়ে হয়েছে 10 এবং 20, এবং তোমার বন্ধুর বেগ পরিবর্তন হয়েছে 25। তো এবারও আমরা হিসাব না করেই বলে দিতে পারি এবারে তোমার বন্ধুর বেগের পরিবর্তন হার বেশি, কারণ একই সময় সাইকেল চালিয়ে তার বেগের মান বেশি হয়েছে। যদি হিসাব করতে যাই তাহলে আমরা দেখব যে তোমার বেগের পরিবর্তন আগের মতো করে আমরা নির্ণয় করলাম 4 মিটার সেকেন্ড বাস 2, এবং তোমার বন্ধুর বেগের পরিবর্তন হচ্ছে 25 থেকে আমরা 0 বিয়োগ করলাম, 5 দিয়ে ভাগ করলাম। এক্ষেত্রে তোমার বন্ধুর এসেছে 5 মিটার সেকেন্ড বাস 2। আমরা যা ধারণা করেছি সেই হিসাবের সাথে একই উত্তর পেয়েছি আমরা। কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সময়ের সঙ্গে একটি রাশির পরিবর্তন অনুপাতকে আমরা বলি পরিবর্তনের হার। এটি নোট করো যে একটি রাশির পরিবর্তনের অনুপাতকে আমরা বলি পরিবর্তন হার। আগের শ্রেণীতে আমরা বেগ এবং ত্বরণ সম্পর্কে জেনেছিলাম। এখন আমরা বলতে পারি যে সেখানে বেগ ছিল সময়ের সঙ্গে সরণের পরিবর্তনের হার এবং ত্বরণ ছিল সময়ের সঙ্গে বেগের পরিবর্তনের হার। এই বিষয়টি নোট করে নিতে পারো। চলো আমরা আরো একটি উদাহরণ দেখে নিই। আগের অনুচ্ছেদের উদাহরণে প্রতিটি বস্তুকে আমরা ১ মিনিটে থামিয়ে দিলে প্রতি ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার কত হবে এটি নির্ণয় করতে হবে। এক্ষেত্রে ১ মিনিট সমান আমরা ৬০ সেকেন্ডে কনভার্ট করে নিব। ভরবেগের পরিবর্তন কিভাবে হয়? আমরা এই সূত্রটি আমরা জানি, পরিবর্তন মানে হচ্ছে যে সময়ের সাথে কোনো, আমরা যে পরিবর্তন হচ্ছে যে
পার্থক্যটা, এবং পরিবর্তনের হার হচ্ছে সময়ের সাথে তার পার্থক্য কত তা। তো এক্ষেত্রে গুলোকে থামিয়ে দেওয়া হয়েছে এবং শেষ বেগ শূন্য হয়েছে। তো আদি বেগ আমরা আদি বেগ ধরে আমরা পরবর্তীতে ভরবেগের পার্থক্যগুলা বের করে নিই। দেখো শেষ ভরবেগ শূন্য। যেহেতু আমরা বস্তুগুলোকে থামিয়ে দিয়েছিলাম, শেষ বেগ শূন্য হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের ভরবেগও শূন্য হয়ে গেছে। তো সাইকেলের ক্ষেত্রে আমরা যে ভর পেয়েছিলাম ৭৫, তাকে আমরা গুণ করলাম, ভরবেগে কনভার্ট করলাম। কনভার্ট করার পর যে ৭৫ ভরবেগ পেলাম ৭৫, এবং এক্ষেত্রেও ভরবেগ শূন্য হয়ে যাওয়াতে আমরা হয়েছে কি ৭৫ বিয়োগ ০, এবং এই সময় দিয়ে মানে ১ মিনিট দিয়ে আমরা ভাগ করলাম। করার পরে আমাদের ভরবেগের পরিবর্তনের হারটা এসেছে 1.25 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। গাড়ির ক্ষেত্রে এই ভরবেগের পরিবর্তনের হার এসেছে ৩৩.৩৩ কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। হাতে ছোড়া পাথরের ক্ষেত্রে এসেছে 8.33 ইনটু 10 ইনভার্স 5 কেজি মিটার ইনভার্স 2, এবং গুলতিতে ছোড়া পাথরের ক্ষেত্রে এসেছে 8.33 ইনটু 10 ইনভার্স 3 কেজি মিটার ইনভার্স 2। আমরা ভরবেগ এবং ভরবেগের পরিবর্তন এবং পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার বিষয়গুলো জানলাম। এবার আসি আমরা মূল পড়ায় নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলোর একটি। এই সহজ সরল সূত্রটি দিয়ে আমরা আমাদের পরিচিত জগতের গতি সংক্রান্ত প্রায় সব কাজই আমরা করে ফেলতে পারি। তো বাচ্চাদের মার্বেল খেলা থেকে শুরু করে মহাকাশগামী রকেট দুটি এই সূত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। তোমরা ইতিমধ্যে পরমাণুর কত ক্ষুদ্র জেনেছো, আবার আলোর বেগ কত বেশি সেটিও জেনেছো। এই দুটি ক্ষেত্রে অর্থাৎ পরমাণুর আকারের সঙ্গে তুলনীয় মাত্রার অতি ক্ষুদ্র দৈর্ঘ্য কিংবা আলোর বেগের সঙ্গে তুলনীয় মাত্রার অতি বৃহৎ গতির ক্ষেত্রে নিউটনের সূত্র কার্যকর হয় না। বিষয়টি মাথায় রাখবে যে যত ক্ষুদ্র, অতি ক্ষুদ্র দৈর্ঘ্য কিংবা আলোর বেগের সঙ্গে তুলনীয় বৃহৎ গতির ক্ষেত্রে আমরা এই নিউটনের সূত্রটি ইউজ করতে পারবো না। অতি ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে আমরা কোয়ান্টাম তত্ত্ব, এবং অনেক বৃহৎ গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা আপেক্ষিক তত্ত্ব বিষয়টির মাধ্যমে সমাধান করব। তো এক্ষেত্রে পরের অধ্যায়ে তোমরা এই দুটি বিষয় সম্পর্কে জানতে পারবে। দৈনন্দিন জীবনে আমরা যেহেতু এর কাছাকাছি মাত্রাতেও যাই না, তাই এদের প্রয়োজনটুকু আমরা আলাদাভাবে অনুভব করতে পারি না। আমাদের চারপাশে দৃশ্যমান জগতের প্রায় সব কাজকর্মে নিউটনের দ্বিতীয় সূত্র একবারে নিখুঁতভাবে ব্যবহার করা যায়। নিউটনের দ্বিতীয় সূত্র আমরা দেখিনি যে এই সূত্রটি কিরকম। এখানে তোমরা বক্স করে দেওয়া আছে, অবশ্যই এটি তোমরা মার্ক করে নিবে। নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, যে এবং বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। চলো আমরা বিস্তারিত বুঝে নিই। যে নিউটনের দ্বিতীয় সূত্র বল এবং ভরবেগ পরিবর্তনের হারের মাঝে সমানুপাতিক সম্পর্কের কথা বলা হয়েছে। এক্ষেত্রে ধরো এম ভরের একটি বস্তু ইউ বেগে চলছিল। বাইরে থেকে এর উপর টি সময় ধরে এফ বল প্রয়োগ করা হয়েছিল। দেখো, প্রথম সূত্রে কোনো বল প্রয়োগ করার কথা বলা হয়নি, যে আমরা বাহ্যিক কোনো বল প্রয়োগ করব না, কিন্তু দ্বিতীয় সূত্রে বল প্রয়োগের কথা বলা হয়েছে। যে অ্যাম্বরের একটি বস্তু ইউ বেগে চলছিল, বাইরে থেকে এর উপর আমরা টি সময় ধরে এক পরিমাণ বল প্রয়োগ করছি। করার ফলে যে বেগ বদলে বি হয়ে গেল, ইউর পরিবর্তে বি। অর্থাৎ বল প্রয়োগের শুরুতে ভরবেগ ছিল এম ইউ, কারণ যদিও ভর একই ছিল কিন্তু বেগের পরিবর্তন হয়ে গেছে যে ইউ থেকে বি। তো প্রথমে ছিল এম ইউ, এটা ছিল আদি ভরবেগ এম ইউ, এবং বল প্রয়োগের শেষ ভরবেগ হয়েছে এমভি। এক্ষেত্রে ভরবেগের পরিবর্তন হবে এদের পার্থক্য, অর্থাৎ এমভি এবং এম এর পার্থক্য। সো আমরা এখানে দেখলাম যে ভরবেগের পরিবর্তন এমভি মাইনাস এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তন হার কত হবে? অবশ্যই এর আগে দেখেছো যে ভরবেগের পরিবর্তন কে আমরা তার সময় দিয়ে ভাগ করলাম, তাহলে হয়ে গেল ভরবেগ পরিবর্তনের হার। আবার যেহেতু ভরে কোনো পরিবর্তন হয়নি, তাই ভরবেগেরও পরিবর্তনের হার। এক্ষেত্রে আমরা এম কে কমন নিয়ে নিলাম, কমন নিয়ে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি আমরা কনভার্ট করে নিলাম। কিন্তু আমরা জানি এই যে এই সূত্র ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এই অংশটা হচ্ছে ত্বরণ। আমরা ক্লাস 8 বিষয়টি দেখেছিলাম। এ হচ্ছে আমাদের ত্বরণ। এ আমরা ত্বরণকে এ দ্বারা প্রকাশ করি, ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তার মানে আমরা ভরবেগের পরিবর্তনের হার পেলাম কত?
এম এ। আমরা এটা রেক্টেঙ্গুলার দিয়ে দিলাম এটা অংশ। নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখানে যে আমরা একটা এফ বল প্রয়োগ করেছিলাম, এই এফ বল হচ্ছে এম এর সমানুপাতিক বা এম এ প্যারেজাস বা সমানুপাতিক এফ বা এফ সমানুপাতিক এম এ। এইটা হচ্ছে সূত্র। এখন এই যে সমানুপাতিক, এটা তো আমরা নর্মাল হিসেব করতে পারবো না। এটা কিভাবে হিসাব করব? চলো নিচে দেখি। আমরা এটাকে সমানুপাতিক সম্পর্ক হিসেবে না লিখে যদি একটি সমীকরণ আকারে লিখতে চাই, তাহলে একটি সমানুপাতিক ধ্রুবক আমাদের দরকার। তো অর্থাৎ আমরা এভাবে লিখব সূত্রটি F ইকুয়াল কে এম এ। এক্ষেত্রে কে হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। যেহেতু নিউটনের দ্বিতীয় সূত্রে সমানুপাতিক ধ্রুবকের মান কত সেটি নিয়ে কিছু বলা নেই, তাই সেটি পরীক্ষা নিরীক্ষা করে বের করে নিতে হবে। অর্থাৎ একটি নির্দিষ্ট ভরের বস্তুর উপর নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করে দেখতে হবে কতটুকু ত্বরণ হয়েছে। তাহলে আমরা সমানুপাতিক ধ্রুবক এর মান বের করতে পারবো। কিন্তু এখানে একটা অত্যন্ত চমকপ্রদ ঘটনা ঘটেছিল। নির্দিষ্ট পরিমাণ বল বলতে কি বোঝানো হয়েছে সেটি কোথাও বলা নেই। কারণ বল ব্যাপারটিকে তখন পর্যন্ত পরিমাপ করার পদ্ধতি ঠিক করা হয়নি। কাজেই বিজ্ঞানীরা ঠিক করলেন নিউটনের দ্বিতীয় সূত্রটি দিয়েই বল পরিমাপ করা হবে। অর্থাৎ ঠিক করা হলো যে পরিমাণ বল প্রয়োগ করা হলে একক ত্বরণ হয়, একক ভরের এক ত্বরণ হয়, সেটি হচ্ছে একক ভর। অর্থাৎ m ইকুয়াল 1 অর্থাৎ ভর 1, ত্বরণ 1, তখন F ইকুয়াল 1 হবে। তাহলে আর আলাদা করে k এর মান বের করতে হয় না, কারণ তখন k এর মান হয়ে যায় 1। এইভাবে নিউটনের দ্বিতীয় সূত্রটি খুব চমৎকারভাবে সহজ একটি রূপে নিয়ে আসা হয়েছে। আর এটি হচ্ছে F ইকুয়াল ma। এটি হচ্ছে নিউটনের সেই বিখ্যাত দ্বিতীয় সূত্র। নিউটনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলের এককের মান দেওয়া হয়েছে নিউটন। যদি আসে নিউটন কাকে বলে? 1 কেজি ভরের একটি বস্তুকে যদি 1 মিটার সেকেন্ড ইনভার্স ত্বরণ দেওয়া হয়, তাহলে যে বলের প্রয়োজন হয় সেটি হচ্ছে 1 নিউটন। বল যেহেতু ভরবেগের পরিবর্তনের হার এবং ভরবেগ যেহেতু সুনির্দিষ্ট দিক আছে, তাই বলেরও সুনির্দিষ্ট দিক আছে। তার মানে বল একটি ভেক্টর রাশি। উদাহরণ, আগের অনুচ্ছেদের উদাহরণ প্রতি বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে সেটি যদি আমরা হিসেব করতে যাই, চলো আমরা হিসেব করে দেখি। যেহেতু বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, আমরা পেয়েছিলাম যে সাইকেলের ক্ষেত্রে প্রযুক্ত বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার যা পেয়েছিলাম, সেই হিসেবে তার সাথে আমরা কি করেছি? এক্ষেত্রে আমরা ত্বরণটা গুণ করেছি। গুণ করার পরে আমরা পেলাম 1.25 নিউটন। ঠিক গাড়ির ক্ষেত্রে আমরা নিউটনের F ইকুয়াল m এর সূত্র প্রয়োগ করে পেয়েছি 33.33 নিউটন। হাতে ছোড়ার বলের ক্ষেত্রে আমরা পেয়েছি 8.33 ইন্টু 10⁻5 নিউটন এবং গুলতিতে ছোড়া পাথরের উপর প্রযুক্ত বলের ক্ষেত্রে আমরা পেয়েছি 8.33 10⁻3 নিউটন। আচ্ছা, এক্ষেত্রে সবগুলা মান সেম আগের মতো কেন? এখানে আমরা যে ত্বরণটি ইউজ করেছিলাম সেই ত্বরণের মান 1 মিটার সেকেন্ড ইনভার্স 2 ধরে আমরা হিসেব করেছি, যার কারণে আমাদের মানগুলো সেম এসেছে। কিন্তু যদি মানগুলো ভিন্ন দেওয়া থাকে, ত্বরণ ভিন্ন দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা F ইকুয়াল ma, এই সূত্রের ক্ষেত্রে F ইকুয়াল ma আমরা ব্যবহার করব। এই যে এখানে যে সূত্রটি দেওয়া আছে, যে এই সূত্রের মধ্যে আমরা মানগুলো বসিয়ে, যে ভর এরপরে ত্বরণ বসিয়ে তারপর আমরা মানগুলা বের করব। ডিটেলসে আশা করি তোমাদেরকে বলতে হবে না, কারণ তোমরা এখন অনেক যথেষ্ট বড় হয়েছে, ক্লাস 9। আমরা আরেকটু উদাহরণ দেখি। যে একটা উদাহরণ আমাদেরকে দেওয়া হয়েছে যে 50 মিটার সেকেন্ড ইনভার্স বেগে চলমান 750 কেজি ভরের একটি গাড়ির বেগ যদি 10 সেকেন্ড সময় বৃদ্ধি পেয়ে 70 মিটার সেকেন্ড ইনভার্স হয়, তাহলে গাড়ির ইঞ্জিনে কি পরিমাণ বল প্রয়োগ করেছে এটা আমরা দেখব। তো এক্ষেত্রে দেখো, ভরবেগের কোনো কথা নেই, কিন্তু ভরবেগ নির্ণয়ের একটা ক্লু দেওয়া হয়েছে। এক্ষেত্রে দেখো, গাড়িটির আমরা প্রথমত ত্বরণ বের করব। ত্বরণ কি? আমার ত্বরণের সূত্র কি? A ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এক্ষেত্রে দেখো ভি কি? ভি হচ্ছে শেষ বেগ। এখানে শেষ বেগ দিয়েছে যে বৃদ্ধি পেয়ে 70 মিটার সেকেন্ড ইনভার্স হয়। তার মানে সেই হচ্ছে ভি 70। এরপর ইউ হচ্ছে আদিবেগ। আদিবেগ কত ছিল? আদিবেগ ছিল 50 মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে দেখো, বিয়োগ করলাম 50 মিটার সেকেন্ড ইনভার্স। এখন যে
আমাদের বড় একটি গাড়ি বেগ ১০ সেকেন্ড সময় বৃদ্ধি পেয়ে ৭০ মিটার সেকেন্ড ইনভার্স হয়েছে। এক্ষেত্রে একটা জিনিস ভুল আছে যে এক্ষেত্রে 10 সেকেন্ড না হয়ে 2 সেকেন্ড হবে। এক্ষেত্রে 10 সেকেন্ড না হয়ে 2 সেকেন্ড হবে। এটা হচ্ছে আমি একটু মার্ক করে দিচ্ছি। এক্ষেত্রে 10 সেকেন্ড না হয়ে 2 সেকেন্ড হবে। ঠিক আছে? এটা তোমরা ধরে নিবে। কারণ এখানে যে আমরা ডাটাটি ইউজ করেছি এটা অবশ্যই 2 দিয়ে করেছি। এই কারণে এক্ষেত্রে 10 না হয়ে 2 হবে। 2 হলে হচ্ছে 10 মিটার সেকেন্ড ইনভার্স 2 মিলবে। যদি আমরা এখানে 2 ইউজ করি, সরি 10 ইউজ করি তাহলে এক্ষেত্রে হবে, এক্ষেত্রে 10 দিয়ে ভাগ হবে। মানে ৭ থেকে ২০ বিয়োগ অর্থাৎ ক্ষেত্রে 2 হবে আনসারটা। তাহলে এক্ষেত্রে যে আমরা এর মানটা এক্ষেত্রে আমরা 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 দিয়ে গুণ করে দিব। তাহলে হচ্ছে আমাদের আনসারটা চেঞ্জ হবে। তো এক্ষেত্রে কিছু ভুল ছিল, এটা হচ্ছে অবশ্যই দেখে নিবে। আচ্ছা, তো আমরা এরপরে আসে মৌলিক ভরের ধারণা। আমরা পরবর্তী ক্লাসে আমাদের ৩য় ক্লাসে আমরা মৌলিক বলের ধারণা সম্পর্কে জানবো। আজকে এতটুকুই। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।